বেসিক্যালি হেলথের ডেফিনেশনটা কি একটা বাচ্চার জন্য এবং একটা বাচ্চাকে হেলদি রাখার জন্য প্যারেন্টসদের বা আমাদের সবার করণীয়টা কি সে বিষয়টা একটু জানতে চাই। ধন্যবাদ। আমি প্রতিদিনই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এবং বারে বারেই এই সমস্যার সম্মুখীন হচ্ছি। বাবা মা সবসময় জিজ্ঞেস করেন যে আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা একটু বলেন। তো সুযোগ হলো বলার, আপনাকে অনেক ধন্যবাদ। তো আসলে যে বললাম যে শিশুরা তো একটা বিশাল পরিসর জনসংখ্যার কন্টেন্ট করে, তো তার মধ্যে এই যে ছোট যে বাচ্চাগুলো জন্মের পর এদের সুস্বাস্থ্য হচ্ছে জন্মের সময় মা যদি মানে সুস্থ থাকেন এবং একজন সুস্থ বাচ্চা জন্ম দেন তাহলে, এবং তার পরপরই যদি মাতৃদুগ্ধ 6 মাস পর্যন্ত দিতে পারেন এবং সঠিক যত্ন নেন তাহলে মোটামুটি এই সময়ে বাচ্চাগুলো সুস্থই থাকে। এবং সে একই সাথে যে টিকার ব্যাপারটা বলেছি যে টিকাও তাকে নিতে হবে যাতে পরবর্তীতে সে অসুস্থ না হয়। তো শুধুমাত্র যে ওজন বৃদ্ধি হচ্ছে এটাই সুস্থতার লক্ষণ তা কিন্তু না, কারণ আমরা বলি যে একটা জন্মের সময় বাচ্চার ওজন সাধারণত 3 কেজি থেকে এই 3.5 কেজি হলে আমাদের দেশে আমরা এটাকে সুস্থ বাচ্চা ধরে নিই। 2.5 কেজির নিচে যে বাচ্চাগুলো হয় তাদেরকে আমরা বলি যে এরা হচ্ছে অপুষ্ট বাচ্চা। আবার যারা 3.5 কেজি থেকে বেশি 4 কেজির কাছাকাছি হয়, সাধারণত আমাদের যে ডায়াবেটিক মায়েরা আছে তাদের বাচ্চারা এরকম 4 কেজির ওপরে জন্মগ্রহণ করে। তো এই ওজনটা তখনকার জন্য খুব জরুরি একটা ব্যাপার। তো আমরা যদি সেই সময় তাদেরকে কিছু নির্দেশনা দিই, যেমন ঠিক মতো দিনের মধ্যে 12 থেকে 14 বার তারা ব্রেস্ট ফিডিং করবে, তবে ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে অবশ্যই গ্যাপ থাকতে হবে। অনেক মায়েরা চিন্তা করেন যে বাচ্চা কান্না করার সাথে সাথেই তাকে বুকের দুধ দিতে হবে। একটা নবজাতক শিশু সে কিন্তু আসলে কান্না ছাড়া আর কোনো ভাষা জানে না। সুতরাং সে যদি মলমূত্র ত্যাগ করে অথবা তার যদি ঠান্ডা লাগে অথবা সে কোনো অস্বস্তি বোধ করে, পেটে ব্যথা হয়, সব কিছুতেই সে কিন্তু কান্না দিয়েই এক্সপ্রেস করে। তো সেই ক্ষেত্রে সবসময় যে বাচ্চা খেতে চায় তা না, একটা রুটিনের মধ্যে ফিডিং করানোটাই নিয়ম, এরকম না যে বাচ্চা কান্না করলে খাওয়াতে হবে। ফিডিং করাতে হবে এবং 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে ফিডিং করাতে হবে। আমরা বলি যে মাতৃদুগ্ধের আবার দুটো অংশ, প্রথমে যেটা আসে আমাদের চিনির পানির মতো যে অংশটা পাতলা দুধ আসে এবং পরবর্তীকালে যে অংশটা আসে এটা আমাদের স্বাস্থ্য গঠনের জন্য প্রোটিন সমৃদ্ধ অংশটা আসে। সুতরাং এই পুরো দুধটা যদি আমরা ঠিক মতো না খাওয়াই 15 থেকে 20 মিনিট ধরে, তাহলে কিন্তু বাচ্চার আসলে পুরো খাবারটা নেওয়া হয় না। এবং পুরো খাবারটা যদি সে খায় তাহলে সে 2 থেকে 3 ঘন্টা সে ঘুমাবে এবং ঘুম থেকে উঠে সে আবার হয়তো মলমূত্র ত্যাগ করবে এবং তখন খেতে যাবে। এটা হচ্ছে নবজাতকের খাদ্য। এবং আমরা বলি যে নবজাতকের পরবর্তী যে ধাপটা, যেমন 6 মাস পর্যন্ত যে বাচ্চা তারা শুধুমাত্রই মাতৃদুগ্ধই খাবে, কিন্তু এই সময়টা আস্তে আস্তে আমরা হয়তো 3 ঘন্টা গ্যাপ করতে পারি। আর 6 মাসের পরে আমরা সঠিক খাদ্য অভ্যাসটা দিব। আমরা অনেকেই এখন যেমন চালের গুঁড়ো, সুজি, সেরেলাক এই টাইপের খাবার দিতে চাই, তো এগুলো সবই কিন্তু আসলে শর্করা জাতীয় খাবার। একটা শিশুর বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি বলেন কিংবা প্রতিরোধ ক্ষমতা বলেন, সব কিছুর জন্যই আসলে আমাদের কিন্তু প্রোটিন প্রয়োজন এবং সাথে কিছুটা আমরা বলি যে তেল, চর্বি এগুলো প্রয়োজন। তাহলে আমাদের যে খাবারটা হবে সেই খাবারটা আমরা সবগুলো পুষ্টিগুণ বলছি যে খিচুড়ি দিতে হবে, অনেক বাচ্চা আছে যারা খিচুড়িটা নিতে চায় না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেমন চাল, ডাল, তারপরে মাছ, মাংস, সবজি এগুলো দিয়ে একটা খাবার তাকে বিভিন্নভাবে করে দিতে পারি। আর এই খাবারগুলোও কিন্তু আসলে বিভিন্ন দেশে বিভিন্নভাবেই দেওয়া হয়। আমাদের দেশে যেমন খিচুড়িটা খেতে আসলে সবাই পছন্দ করি কিংবা বানাতে পারি, এই জন্য আমরা তাদেরকে খিচুড়ি দিতে বলি এবং এই খিচুড়ি নামানোর আগে অবশ্যই সেখানে কিছুটা তেল মিক্স করতে হবে। এবং এই খাবারটা সে 6 মাস থেকে 9 মাসের মধ্যে 2 থেকে 3 বার নেবে, এর বেশি না। এবং সাথে একটা খাবারে সে ফল নেবে। এবং বাচ্চাদের হজম ক্ষমতা একটু কম থাকে, সেই ক্ষেত্রে ফলের ব্যাপারে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কলা এবং পেঁপে এই জাতীয় খাবারগুলো দিতে বলি। আর 9 মাস থেকে যখন 1 বছরের কাছাকাছি বাচ্চা চলে যাবে তখন তার খাবারের পরিমাণটা কিছুটা বাড়াতে হবে। এবং সাথে আমরা যেরকম সকালে, দুপুরে, রাত্রে 3 বারে আমরা মেইন ফুড নেই, ঠিক এই একইভাবে বাচ্চাকে আস্তে আস্তে আমাদের যে খাবারগুলো আছে সেগুলোর সাথে পরিচিত করতে হবে এবং সাথে তাকে কিছু বাড়তি পুষ্টিকর খাবার তাকে দিতে হবে। সেটা আমরা বলি যে স্ন্যাক্স অথবা নাস্তা বলি, সেই হিসেবে আমরা আরেকবার অ্যাড করতে পারি। এবং সেই খাবারটাও কিন্তু আমাদের হচ্ছে এই সবজি, মাছ,
তারপরে কিছুটা কার্বোহাইড্রেট সব খাবারেই থাকে, এবং তেলে ভাজা খাবারটা হলে বাচ্চার জন্য ভালো হয়। এবং 1 বছরের পর থেকে বাচ্চা অবশ্যই আমাদের ঘরে তৈরি আমরা যে সকল খাবার খেয়ে থাকি সেগুলোই তাকে অভ্যাস করানো সবচেয়ে ভালো। এবং আমরা মায়েদেরকে প্রাপ্তবয়স্করা যা খাচ্ছেন সেখান থেকে বাচ্চার সাথে যাতে শেয়ার করে অভ্যাসটা তৈরি করেন, এবং খাবারগুলো দানাদার হতে হবে। দেখা যায় যে আমাদের 3-4 বছরের বাচ্চারাও অনেক সময় আসেন যারা একদম ব্লেন্ড করে খাবার খাওয়ান। তো এই ব্লেন্ড করে খাবার খাওয়াতে তাদের আসলে পুষ্টিগুণটা একেবারেই ভালো হয় না, কারণ ব্লেন্ড করলে খাবারের যে পুষ্টিগুণ সেটা অনেকখানি নষ্ট হয়ে যায়। সুতরাং ব্লেন্ডার করা খাবারগুলো আসলে অ্যাভয়েড করাই ভালো। আমরা বলি যে একদম আস্ত যে খাবারগুলো, যেমন আমরা আস্ত মাছ খাচ্ছি, আস্ত ফল খাচ্ছি, আস্ত সবজি খাচ্ছি, এগুলোতেই যদি তাদেরকে অভ্যাস করা হয় তাহলে অনেক ভালো। আমরা যেমন স্যার যেরকম আমেরিকার কথা বললেন যে ওখানে কিন্তু ওদের হেলথ প্র্যাকটিসটা একটু ডিফারেন্ট। তো আমাদের এখানে আমরা শুধুমাত্র বাচ্চাকে কার্বোহাইড্রেট খাওয়াতে পছন্দ করি, কিন্তু ওই সব দেশে বাচ্চার যদি আয়রনের অভাব থাকে অথবা যদি কোনো নির্দিষ্ট ভিটামিনসের অভাব থাকে, তারা কিন্তু সেই খাবারগুলো তাদের বাচ্চাদের খাবার তালিকায় যুক্ত করে দেয়।